হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা 2023 সালে এসএসসি এমটিএস এ জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব পার্ট 53 নিয়ে আলোচনা করব, যা 20 জুন 2023 এর শিফট 1 এ এসেছিল। চলো শুরু করা যাক। ভারতের সাথে কটি দেশের স্থল সীমানা রয়েছে? 7টি, 5টি, 8টি না 6টি? ভারতের সাথে মোট 7টি দেশের স্থল সীমানা রয়েছে। অপশন এ হবে এখানে সঠিক। ভারতের 7টি দেশের সাথে স্থল সীমান্ত রয়েছে। উত্তর পশ্চিমে রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান, উত্তরে রয়েছে চীন, নেপাল, ভুটান এবং পূর্বে রয়েছে মায়ানমার ও বাংলাদেশ। এছাড়া ভারতবর্ষের 2টি দেশের সাথে জল সীমান্ত রয়েছে। সেই 2টি দেশ হলো শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। পরের প্রশ্ন, ভারতীয় সঙ্গীতজ্ঞ জগজিৎ সিংকে সঙ্গীত ও কবিতার কোন ধারার পুনরুজ্জীবনের জন্য কৃতিত্ব দেওয়া হয়? ল্যাটিন, জাজ, গজল না সুর? জগজিৎ সিংকে গজল পুনরুজ্জীবনের কৃতিত্ব দেওয়া হয়। অপশন সি, এবং তিনি গজলের রাজা হিসেবে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় যখন সারা দেশ থেকে 72 জন প্রতিনিধি কত সালের ডিসেম্বরে বোম্বেতে মিলিত হয়? 1890, 1858, 1885 না 1872 সালে? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল যখন সারা দেশ থেকে 72 জন প্রতিনিধি 1885 সালের ডিসেম্বরে বোম্বেতে মিলিত হয়েছিল। অপশন সি হবে এখানে সঠিক, এবং তারিখ ছিল 28শে ডিসেম্বর। এবং এই সভাটি হয়েছিল বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। এই সভায় সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। এবং জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেন অ্যালান অক্টোভিয়ান হিউম বা এও হিউম, এবং যিনি ওই সভায় সেক্রেটারি ছিলেন, এবং উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন সভাপতি বা প্রেসিডেন্ট। পরের প্রশ্ন, কোন কোষের অর্গানেলগুলি অন্তঃকোষীয় হজমে সাহায্য করে এবং কোষের আত্মঘাতী ব্যাগ হিসেবে পরিচিত? লাইসোজোম, গলগি বস্তু, সেন্ট্রোজোম না ক্লোরোপ্লাস্ট? আত্মঘাতী ব্যাগ বা সুইসাইডাল ব্যাগ হিসেবে পরিচিত লাইসোজোম। অপশন এ হবে এখানে সঠিক। পরের প্রশ্ন, ইন্দো ইসলামিক স্থাপত্যের ডাবল ডোম বৈশিষ্ট্যটি দিল্লি সালতানাতের কোন রাজবংশের দ্বারা প্রবর্তিত হয়েছিল? দাস বংশ, খিলজি রাজবংশ, তুগলক রাজবংশ বা লোদি রাজবংশ? ইন্দো ইসলামিক স্থাপত্যের ডাবল ডোম বৈশিষ্ট্যটি দিল্লি সালতানাতের লোদি রাজবংশ দ্বারা প্রবর্তিত হয়েছিল। অপশন ডি হবে এখানে সঠিক। এই হলো ডাবল ডোমের একটি উদাহরণ, এবং প্রথম ভারতবর্ষের ডাবল ডোম ছিল টম্ব অফ সিকান্দার লোদি। দ্বৈত গম্বুজ বৈশিষ্ট্যের প্রবর্তন করেছিল। ইন্দো ইসলামিক স্থাপত্যে ডাবল গম্বুজের প্রথম উদাহরণ হল দিল্লিতে সিকান্দার লোদির সমাধি। অন্যান্য উল্লেখযোগ্য উদাহরণগুলির মধ্যে রয়েছে দিল্লিতে হুমায়ুনের সমাধি, আগ্রার তাজমহল এবং দিল্লির জামা মসজিদ। পরের প্রশ্ন, দ্য ইনভিজিবল ম্যান হল বিখ্যাত লেখক ড্যাশ এর লেখা একটি বিজ্ঞান বিষয়ক উপন্যাস? হার্বার্ট, জর্জ ওয়েলস, উইলিয়াম শেক্সপিয়ার, জুলস ভার্ন, আগাথা ক্রিস্টি? দ্য ইনভিজিবল ম্যান এই বইটি লিখেছেন হার্বার্ট জর্জ ওয়েলস। অপশন এ। পরের প্রশ্ন, নিচের কোনটি ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ নয়? ঠান্ডা মরুভূমি, গির বন, সুন্দরবন, নীলগিরি? বায়োস্ফিয়ার রিজার্ভ নয়, গির বন। অপশন বি। গির এটি গুজরাটে অবস্থিত, এবং এটি হলো ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ঠান্ডা মরুভূমি বা কোল্ড ডিজার্ট এটি হিমাচল প্রদেশে অবস্থিত, এবং এটি একটি বায়োস্ফিয়ার রিজার্ভ যা 2009 সালে স্বীকৃতি পেয়েছিল। সুন্দরবন এটি হলো একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের মর্যাদা পেয়েছিল 1989 সালে, এবং এটি একটি ন্যাশনাল পার্কও।
ন্যাশনাল পার্কের মর্যাদা পেয়েছিল 1984-তে। এছাড়া সুন্দরবন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছিল 1987 সালে এবং সুন্দরবন রামসার সাইটের মর্যাদা পেয়েছিল 2019 সালে। নীলগিরি এটি হলো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, যা বায়োস্ফিয়ার রিজার্ভের মর্যাদা পেয়েছিল 1986 সালে এবং এটি পশ্চিমঘাট পর্বতমালার অংশ, যা তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা জুড়ে রয়েছে। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ হল দোদাবেতা। পরের প্রশ্ন, অশোকের স্তম্ভগুলির পিছনে উদ্দেশ্য কী ছিল? হিংসা ছড়ানো, গণ ধর্মান্তর ছড়িয়ে দেওয়া, সাম্প্রদায়িক বিশ্বাস ছড়িয়ে দেওয়া, ধর্মনীতি প্রচার করা। অশোকের স্তম্ভগুলির উদ্দেশ্য ছিল ধর্মনীতি প্রচার করা, মূলত বৌদ্ধ ধর্ম। অপশন ডি হবে এখানে সঠিক। পরের প্রশ্ন, কোন খেলোয়াড় ফ্লাইং শিখ নামে পরিচিত ছিলেন? মিলখা সিং, হরভজন সিং, হর্ষদীপ সিং না যুবরাজ সিং? ফ্লাইং শিখ বা উড়ন্ত শিখ নামে পরিচিত ছিলেন মিলখা সিং। অপশন এ। মিলখা সিং দ্য ফ্লাইং শিখ নামেও পরিচিত ছিলেন। তিনি ছিলেন একজন ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড স্প্রিন্টার, যিনি ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করার সময় এই খেলাটির সাথে পরিচিত হন। এশিয়ান গেমসের পাশাপাশি কমনওয়েলথ গেমসের 400 মিটারে তিনি সোনা জিতেছিলেন। তিনি 1958 সালে এবং 1962 সালের এশিয়ান গেমসেও স্বর্ণপদক জেতেন। এছাড়া তিনি 1960 সালের অলিম্পিকে 400 মিটারের দৌড়ে চতুর্থ স্থান অধিকার করেছিলেন। মিলখা সিংকে ফ্লাইং শিখ নামটি দিয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খান, জেনারেল আইয়ুব খান। পরের প্রশ্ন, নিচের কোন উপন্যাসটি চেতন ভগতের লেখা? দ্য থ্রি মিস্টেক্স অফ মাই লাইফ, আনটাচেবলস, আওয়ার স্টোরি নিডস নো ফিল্টার, দ্য হোয়াইট টাইগার। চেতন ভগত লিখেছেন দ্য থ্রি মিস্টেক্স অফ মাই লাইফ। অপশন এ। আনটাচেবলস এই বইটি লিখেছেন মুল্ক রাজ আনন্দ। আওয়ার স্টোরি নিডস নো ফিল্টার এই বইটি লিখেছেন সুদীপ নাগারকার। দ্য হোয়াইট টাইগার এই বইটি লিখেছেন অরবিন্দ আদিগা। পরের প্রশ্ন, নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি অরুণাচল প্রদেশের সাথে যুক্ত? সলুং, ওয়াঙ্গালা, উগাদি, পোঙ্গল। অরুণাচল প্রদেশের সঙ্গে যুক্ত সলুং উৎসব। অপশন এ। ওয়াঙ্গালা উৎসব দেখতে পাওয়া যায় মেঘালয়তে। ওয়াঙ্গালা উৎসবের আরেকটি নাম 100 ড্রামস ফেস্টিভ্যাল। উগাদি উৎসব দেখতে পাওয়া যায় দক্ষিণ ভারতে, মূলত অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটকাতে। পোঙ্গল উৎসব দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে। পরের প্রশ্ন, ভারতের প্রতিবেশী দেশ আফগানিস্তানের রাজধানী কি? করাচি, কাঠমান্ডু, কান্দাহার, কাবুল। আফগানিস্তানের রাজধানী কাবুল। অপশন ডি। পরের প্রশ্ন, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রতিটি ভারতীয় নাগরিকের রাষ্ট্রীয় নীতির একটি নির্দেশমূলক নীতি, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, আইনি অধিকার। জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা এটি হলো প্রত্যেকটা ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্য। অপশন সি। এবং এটি ভারতীয় সংবিধানের আর্টিকেল 51 এর সাবক্লজ এ তে রয়েছে এবং এগুলি রয়েছে পার্ট 4 এ তে। ভারতীয় সংবিধান যখন রচিত হয় তখন মৌলিক কর্তব্যের ধারণা ছিল না। এটি আমরা তৎকালীন ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন থেকে ধার করেছিলাম এবং এটি ভারতীয় সংবিধানে যুক্ত করা হয় 42তম সংবিধান সংশোধনী কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ। তখন মোট 10টি মৌলিক কর্তব্য ঢোকানো হয়েছিল। পরবর্তীকালে 2002 সালে 86তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আরও একটি মৌলিক কর্তব্যকে ঢোকানো হয়। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচারের সাথে সম্পর্কিত? আর্টিকেল 47, আর্টিকেল 43, আর্টিকেল 51, আর্টিকেল 40। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচারের সাথে সম্পর্কিত আর্টিকেল 51, অপশন সি। পরের প্রশ্ন, কোন ধরনের কৃষিক্ষেত্রে জমি খাদ্য ও পশু খাদ্যের ফসল ও গবাদি পশু পালনের জন্য ব্যবহার করা হয়? স্থানান্তরিত কৃষি, জীবিকা কৃষি, মিশ্র কৃষি, বৃক্ষরোপণ কৃষি। জমি খাদ্য পশু খাদ্যের ফসল ও গবাদি পশু পালনের জন্য ব্যবহার করা হয় মিশ্র কৃষি, অপশন সি, মিক্সড ফার্মিং। পরের প্রশ্ন, কারেন্সি নোট ও কয়েনকে কি বলা হয়? নিয়ার মানি, কমোডিটি মানি, ডুসিয়ারি মানি, অ্যাড মানি। কারেন্সি নোট ও কয়েনকে বলা হয় নিয়ার মানি, অপশন এ। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের বিন্দু ভূমিকম্পের ফোকাসের সবচেয়ে কাছে তাকে কি বলে? হাইপোসেন্টার, এপিসেন্টার, সেন্টারপিস, সেমিসেন্টার। জানতে চেয়েছে ভূপৃষ্ঠের যে বিন্দু ভূমিকম্পের ফোকাসের ঠিক কাছাকাছি অবস্থিত তাকে কি বলে? একে বলা হয় এপিসেন্টার, অপশন বি হবে এখানে সঠিক। পরের প্রশ্ন, রাজস্থানের গঙ্গা উৎসব কোন দেবতা ও দেবীর সঙ্গে যুক্ত? ভগবান রাম, দেবী সীতা, ভগবান শিব, দেবী পার্বতী, ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মী, ভগবান সূর্য, দেবী প্রভা। গঙ্গা উৎসব ভগবান শিব ও দেবী পার্বতীর সঙ্গে যুক্ত, অপশন বি। পরের প্রশ্ন, কোন বইটি ইন্দু সুন্দরসন রচিত? দ্য ফিস্ট অব রোজেস, অজয়া, রাইজ অফ কালি, দ্য সিক্রেট অব দ্য নাগাস, দ্য ওয়ান ইউ ক্যানট হ্যাভ। এই চারটি বইয়ের মধ্যে হিন্দু সুন্দরসন লিখেছেন দ্য ফিস্ট অব রোজেস, অপশন এ। অজয়া, দ্য রাইজ অফ কালি এই বইটি লিখেছেন অনন্ত নীলকান্তন। দ্য সিক্রেট অব নাগাস এই বইটি লিখেছেন আমিষ ত্রিপাঠী। দ্য ওয়ান ইউ ক্যানট হ্যাভ এই বইটি লিখেছেন প্রীতি সেনয়। পরের প্রশ্ন, ভক্তি সাধক নয়নাররা নিম্নলিখিত কোন দেবতার ভক্ত ছিলেন? মুরুগান, শিব, বিষ্ণু না ইন্দ্র? ভক্তি সাধক নয়নাররা ভগবান শিবের ভক্ত ছিলেন, অপশন বি। পরের প্রশ্ন, হাই হক নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত? সিকিম, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা না রাজস্থান? হাই হক নৃত্য দেখতে পাওয়া যায় ত্রিপুরাতে, অপশন বি। পরের প্রশ্ন, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন HSRA কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1917, 1924, 1928, 1922। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা HSRA প্রতিষ্ঠিত হয়েছিল 1928 সালে, অপশন সি। এবং এর প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, সচিন্দ্রনাথ বক্সি, যোগেশচন্দ্র ঘোষ। প্রমুখ ব্যক্তিত্ব। পরের প্রশ্ন, নিচের কে কুস্তির জন্য মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2021-এ পুরস্কৃত হয়েছে? রবি কুমার, সুনীল ছেত্রী, মনপ্রীত সিং, নীরজ চোপড়া। কুস্তির জন্য 2021 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন রবি কুমার, অপশন এ। 2021 সালে অনেক ক্রীড়া ব্যক্তিত্ব মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। তার মধ্যে রবি কুমার ছিলেন, মনপ্রীত সিং ছিলেন যিনি একজন হকি খেলোয়াড়, এবং নীরজ চোপড়া ছিলেন যিনি একজন জ্যাভলিন থ্রোয়ার। এবং নীরজ চোপড়া 2020 টোকিও অলিম্পিকে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছিলেন। শেষবার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে 2023 সালে। 2023 সালে এই পুরস্কার দুজন পেয়েছেন, চিরাগ শেট্টি এবং স্বস্তিক সাইরাজ রাঙ্কিরেড্ডি। এবং এই দুজনই ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, পিএম পোষণ স্কিম কোন মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত হয়? মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়,
কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সামাজিক বিচার মন্ত্রণালয়। পিএম পোষণ এটি চালু হয়েছিল শিক্ষা মন্ত্রণালয় দ্বারা। অপশন সি। পরের প্রশ্ন, নিচের কোনটি আর্টিফিশিয়াল ইকোসিস্টেমের উদাহরণ? তৃণভূমি, মরুভূমি, প্রবাল প্রাচীর না অ্যাকোয়ারিয়াম? আর্টিফিশিয়াল ইকোসিস্টেম বা কৃত্রিম ইকোসিস্টেম এর উদাহরণ হলো অ্যাকোয়ারিয়াম। অপশন ডি। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।